নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্ত আর আপনারা দেখছেন নিউজ টুডে। বঙ্গ সঙ্গীত উৎসব 2024 আজকের এই সম্মানিত মঞ্চে যারা উপস্থিত আছেন, আমাদের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী জিতেন্দ্র তিওয়ারি মহাশয় আছেন, শ্রীমতী অঞ্জনা বসু বিশিষ্ট অভিনেত্রী আছেন, শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী আছেন, শ্রী দেবজিৎ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী আছেন, শ্রী দিব্যেন্দু দাস বাউল বিশিষ্ট সঙ্গীত শিল্পী। এবং পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যে রাজ্যে বিগত কয়েক বছর ধরে প্রতি ক্ষেত্রে আমরা বঞ্চিত মানুষদেরকে দেখছি। শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, মানুষকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে হোক, এবং সেই লড়াইগুলো আমরা পলিটিক্যালি যারা বিরোধী রাজনৈতিক দল তারা সে বিভিন্ন সমস্যাগুলো পলিটিক্যালি আমরা অ্যাড্রেস করি। কিন্তু যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত, যারা কবিতার সঙ্গে যুক্ত, যারা কালচারের সঙ্গে যুক্ত, বাংলার ঐতিহ্যের সঙ্গে যারা যুক্ত, এই ফিল্ডেও কেউ বঞ্চিত হতে পারে বা বঞ্চিত করা যায়, এই অভিজ্ঞতা আমাদের কাছে নূতন। এবং কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের নেতৃত্বে এই ব্যানারে আমরা প্রায় 1 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে আসছি। ঠিক কয়েকদিন আগে আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে, পাহাড় থেকে সমতল, সমস্ত জেলা থেকে অনেক শিল্পী যোগাযোগ করেন যে রাজ্য সরকার যে সঙ্গীত মেলা করছে, সে সঙ্গীত মেলায় অংশগ্রহণের মাপকাঠি হিসাবে রাখা হয়েছে তাদের সঙ্গে শাসক দল যারা আছে তাদের সঙ্গে কার কতটা প্রক্সিমিটি, তার উপর নির্ভর করে তারা সুযোগ পাবে কি পাবে না। নিজ নিজের ক্ষেত্রে কারা খ্যাতনামা সেটা বিচার্য বিষয় না। এবং তারা বলে যে আমরা তাহলে কোথায় যাব। স্বাভাবিকভাবে আমরা তখন পশ্চিমবঙ্গে যারা বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং বলুন বিধানসভায় যেটা বিরোধী দলের নেতা, মুখ্যমন্ত্রীর কাছে যদি কেউ ডিপ্রাইভ হন, গণতান্ত্রিক ব্যবস্থায় তার যাওয়ার একটাই জায়গা বিরোধী নেতার কাছে। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই ব্যাপারগুলো বলি যে এই ধরনের আমাদের কাছে ফিডব্যাক আসছে। তিনি তখন বলেন যে বাংলার শিল্পী, বুদ্ধিজীবী, গায়ক তারা যদি এগিয়ে এসে এই যারা বঞ্চিত তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চান তাহলে আমরা আমাদের সাপোর্ট দিতে পারি। এবং পরবর্তী ক্ষেত্রে যারা মঞ্চে আছে সবার সঙ্গে আমরা কথা বলি এবং তারা বললেন হ্যাঁ আমরা তো এই জগতের মানুষ, বাংলা একজন শিল্পী কেন বঞ্চিত হবে, তাদের পাশে আমরা আছি। এবং মূলত তাদের নেতৃত্বে যদিও আমরা অ্যাড্রেস করছি প্রেস মিট, কিন্তু এই পুরো অনুষ্ঠানটাই হতে চলেছে আমাদেরকে বাদ দিয়ে, আমাকে বা পৃথককে বাদ দিয়ে বাকি যারা আছে তাদের নেতৃত্বেই পুরোটা হতে চলেছে। তারাই পুরো অনুষ্ঠানটাই তারা পর্যবেক্ষণ করবেন, তারা অর্গানাইজ করবেন, আমরা ব্যাক সাপোর্ট দেব। এবং বিভিন্ন জেলা থেকে, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিভিন্ন জেলা থেকে সেই জেলার যে বিশেষ মেধা সেটাকে তুলে আনার চেষ্টা আমরা করব। যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, বিভিন্ন জেলার নিজস্ব বৈশিষ্ট্য আছে। আপনারা জানেন কুচবিহারে কুশল গান, দক্ষিণ দিনাজপুরে খোন গান, উত্তর দিনাজপুরে করচুন্দি গান, মালদায় গম্ভীরা গান, এগুলো বিভিন্ন আমাদের যারা আছেন এক্সপার্ট এই বিষয়ে তারা আপনাদেরকে জানিয়ে দেবেন। বিভিন্ন জেলা থেকে তাদেরকে তুলে এনে আমরা একটা মঞ্চ প্রদান করার চেষ্টা করব। কিন্তু এর সঙ্গে সঙ্গে এটা বলবো যে একদিনে আমরা অনুষ্ঠান করতে চলেছি 20 তারিখ, 20 জানুয়ারি প্রিন্সেপ ঘাটে আমরা 1টা থেকে স্টার্ট করবো, আর 9টা সাড়ে 9টা অবধি চলবে। কিন্তু এত শিল্পী, প্রায় 12-1300 শিল্পী বঞ্চিত হয়েছে। সবাইকে আমরা হয়তো একদিনে নাও দিতে পারি, আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে সবাইকে মঞ্চ প্রদান করা, কিন্তু এটা
এটাকে সিম্বলিক প্রোটেস্ট হিসাবে ধরা যেতেই পারে। এবং এর ফলে যেটা হবে যে আমরা রাজ্য সরকার যে তথ্য সংস্কৃতি সংস্কৃতি দপ্তর তাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করতে পারবো, যা আগামী দিনে যে ভুল তারা এখন করছে সেটা থেকে যেন তারা বিরত থাকে, বা আগামী দিনে অন্য সরকার এখানে তৈরি হলে তারা যেন এই যে ফিল্ড, এই ফিল্ডে যেন আমরা না হয়। কে কার ঘনিষ্ঠ, কে কার কথায় চলে, কে কার প্রতি আনুগত্য দেখায়, সেটা যেন বিচার্য বিষয় না হয়। একমাত্র শিল্পীদের মেধা, তাদের পারফরমেন্স, সেটাই বিচার্য বিষয় হবে এই ধরনের অনুষ্ঠানের সুযোগ পাওয়ার। এই পরিবেশ আমরা বাংলায় তৈরি করতে চলেছি। এর সঙ্গে সঙ্গে আমার কবিতা উৎসব স্টার্ট হয়েছে, সেটাও আমরা খবর পাচ্ছি যে সেই কবিতা উৎসবেও আনুগত্য দেখা হচ্ছে। শাসক দল যারা আছে তারা যে দর্শনে বিশ্বাস করেন না, তাদের পরিপন্থী কোন দর্শনে বিশ্বাসী যারা কবি আছে তাদেরকে সেখানে সুযোগ করে দেওয়া হচ্ছে না। কবিতার আগে তাদেরকে তার কপি জমা দিতে হবে নাকি, কি কবিতা পাঠ করবে সেটা আগে ওনাদেরকে জানাতে হবে, সেটা কোনোভাবে সরকারের বিরুদ্ধে যেন না যায়। এটা তো চলতে পারে না। এবং বাংলার শিল্পী, সংস্কৃতি মনস্ক মানুষ বরাবর প্রতিবাদ জানিয়ে গেছে। বামফ্রন্টের সময়ও আমার মনে পড়ে যে তখন পশুর খাওয়া বলে একটা নাটক হয়েছিল, অর্পিতা ঘোষ ছিলেন আর বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি ছিলেন প্রান্তবাবু। বামফ্রন্ট বলেছিল এটা করা যাবে না, প্রতিবাদ জানিয়েছিল, সবাই মিলে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু আজ তারাই শাসকের ক্ষমতায়, যে বিটার এক্সপিরিয়েন্স তাদের লাইফে হয়েছিল ঠিক একই এক্সপিরিয়েন্স অন্যান্য শিল্পীদের এখন হচ্ছে। এখন তারা ভুলে যাচ্ছে যে তখন বাংলার মানুষ যখন প্রতিবাদ জানিয়েছিল, আজকেও বাংলার মানুষ প্রতিবাদ জানাতে জানে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে কবিতা উৎসবে যদি আমরা ওরা হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পাল্টা কবিতা উৎসবের কথা হয়তো ভাবতে হতে পারে, সেটাও আগাম আপনাদেরকে জানিয়ে রাখবো। এটুকুই আমাদের বলা ছিল। আমরা এই জগতের জন্য লেমেন, এই জগতে যারা এক্সপার্ট তারা মঞ্চে আছেন, তারা বিস্তারিত আপনাদের কাছে জানাবেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্য বলা। নমস্কার, আমি দেশে বিদেশে গান গিয়ে বেড়াই, এভাবে আমার পরিচয়। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে আজকে এরকম একটা ফোরামে, মানে যেখানে শিল্পীদের প্রতি অবমাননা হচ্ছে সেরকম বিষয় নিয়ে আমাকে বলতে হচ্ছে। কারণ ওই একটা প্রবাদ আছে, কাক কাকের মাংস খায় না, কিন্তু বাংলাতে মনে হয় কাক কাকের মাংসই খায়। এই প্রবাদটা সত্যি হয়ে যাচ্ছে। দীর্ঘ 25 বছর ধরে সঙ্গীত জগতে কাজ করছি আন্তর্জাতিকভাবে। কিছু কিছু বাংলা গান যেগুলো হারিয়ে গেছিল সেগুলোকে আবার পুনর্জীবিত করেছি, কিন্তু তবুও সঙ্গীত করা থেকে বাদ দিয়েছি। বাদ শুধু না, প্রতি বছর এই জিনিসটা হয়। কখনো বরিশা মাঠে, কখনো মুম্বাই মাঠে, খেলতে 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 বছরে একটা অনুষ্ঠান হয়তো কখনো কখনো রেখেছে, কিন্তু খেলতে খেলতে একদম সরিয়ে দিয়েছে। সেখানে আমাদের বক্তব্য প্রোটেস্ট যে আমরা তো ছোট থেকে গান বাজনা শিখেছি, পড়াশোনা করে বড় হয়েছে, এবং গান বাজনা শেখানোর জন্য কোন রাজনৈতিক দল কিন্তু আমাকে গান শেখায়নি, আমাকে কিন্তু এই জায়গায় আনেননি। আমরা কিন্তু নিজের সাধনা, নিজের লড়াইতে এই জায়গাতে আমরা সবাই এক মঞ্চ একসাথে ভাগ করে নেব, একসাথে সবাই বন্ধুত্বপূর্ণ আলোচনা করব, একসাথে আমরা গানে গান মিলিয়ে এগিয়ে যাব। এই যে শিল্পীরা আজকে এখানে সুযোগ পাবে, নতুন ছেলে মেয়েরা, তারা কোথায় যাবেন বলুন তো? যারা গান করছে, কবিতা বলছে, লিখছে, তাদের কি অপরাধ? নয় তাকে কর্তা বজা হতে হবে, নয় তাকে এজেন্ডালেস টাইম দিতে হবে, নয় তাকে সেটিং করতে হবে। এই যে ফোরামটার মাধ্যমে আজ আমরা সবাই একসঙ্গে এসেছি, এই স্টেজে বসতে পেরেছি, কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম, এরা অনেকদিন ধরে অনেক রকম অনেক ধরনের কাজ করছে।
বিশেষ করে আমাদের বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের পরবর্তী জেনারেশনকে আমাদের সংস্কৃতি আসলে কি সেটা দেখানো, বোঝানো এবং সেটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অনেক রকম কাজ করছে। আমি অনেক কাজের সঙ্গে যুক্ত, অনেকভাবে যুক্ত, কিন্তু এইভাবে এক প্ল্যাটফর্মে হয়তো আপনাদের সামনে, আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের সামনে হয়তো প্রথম বসলাম। এটা একটা আমার প্রাপ্তি আমি বলবো, তার কারণ যে অনুষ্ঠানটা নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আমাদের সঙ্গীত উৎসব, কিন্তু হ্যাঁ, মেলা নয়, কারণ আমরা খেলা মেলা বিশ্বাস করি না। আমরা একটা সঙ্গীত উৎসব করেছি, যেখানে যেরকম জিতেন্দ্র দা দিদি বললেন যে যারা জায়গা পান না, যাদের অনেক দক্ষ সঙ্গীত শিল্পী হওয়া সত্ত্বেও যারা এখানে জায়গা পান না, তার কারণটা আলাদা করে বললাম না, আপনারা সবাই জানেন। সেটা ছাড়াও আমাদের আরো একটা উদ্দেশ্য বা লক্ষ্য হলো, যারা হয়তো একটা সময় জায়গা পেয়েছেন আজকে জায়গা পান না, তাদের অবস্থা আরো খারাপ আমার মনে হয়। তবে এখানে বলছিলাম সেরকম মানুষজনেরা থাকে। তার সাথেও যেটা সব থেকে আমার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানটার জন্য, সেটা হচ্ছে আমাদের এই সবকটা জেলার যে গান, আমরা নিজেরাও হয়তো অনেকে জানি না, আমাদের পরবর্তী জেনারেশন খুব জানি না কোথায় বাদু গান, মানে কোন জেলার কোন অঞ্চলের গানকে বাদু বলে, কোন অঞ্চলে গানকে ঝুমুর বলে, কোন অঞ্চলে বাউল গান হয়, আমরাও অনেকে জানি না। এটা তো আমাদের দায়িত্ব যে আমাদের পরবর্তী জেনারেশনকে শুধুমাত্র গাড়ি জমি বাড়ি লিখতে দিলে তো হবে না, আমাদের সংস্কৃতিটাকে তো, মানে সেই প্যাটার্নটাকে তো তাদের হাতে তুলে দিতে হবে। তো এই যে 23টা জেলা থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে যারা হয়তো সারাটা জীবন সঙ্গীত নিয়ে চর্চা করে এসছেন, তারা কোথাও তেমন ভালো স্টেজ পাননি, মঞ্চ পাননি যেখানে তাদের পারফরমেন্সটা দেখাতে পারে, তাদের সারা জীবনের সাধনার একটা টুকরো অংশ দেখাতে পারে। সেরকম সব মানুষরা কলকাতায় প্রিন্সেপ ঘাটের মতন একটা জায়গায়, এইরকম একটা প্ল্যাটফর্মে, এইরকম একটা মঞ্চে গান গাইবার সুযোগ পাচ্ছে। অবশ্যই তার জন্য আমি জিতেন্দ্রদাকে, শুভেন্দুদাকে অনেক ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, কারণ আমি সরাসরি গানের জগতের মানুষ না হলেও সংস্কৃতি জগতের মানুষ তো বটে। তো আমি কোথাও একটা মনে করি যে আমার সংস্কৃতিটাকে আমার পরবর্তী প্রজন্মের কাছে বয়ে নিয়ে যাওয়ার দায় এবং দায়বদ্ধতা দুটোই রয়েছে, কিন্তু একা তো কোনো মানুষ কিছু করতে পারে না। সেই জন্য এইসব প্ল্যাটফর্মের প্রয়োজন হয়, এবং এই ধরনের প্ল্যাটফর্ম যে শুধু রাজনৈতিক কারণে হয় না, এইসব কারণে হয়। তো সেইটা আমাদের সব থেকে বেশি উদ্বুদ্ধ করেছে আজকে এখানে আসবার জন্য। আমি সঙ্গে আছি, এবং আমি আপনাদের মাধ্যমে, মানে আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই, এটা না কোনো রাজনৈতিক অনুষ্ঠান ভাববেন না, এটা আপনার পরবর্তী প্রজন্মকে আপনার একটা গিফট যদি ভাবেন, আপনার দায়, আপনার দায়িত্ব যদি ভাবেন, তাহলে আমি বলবো যে কোনো রাজনৈতিক মতাদর্শই হোক না কেন, যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করুন না কেন, এই মঞ্চে, এই 20 তারিখে আপনারা প্রত্যেকে আসুন। কারণ গান, শিল্প, নাটক, অভিনয়, আমার মনে হয় না এখানে কোনো দল প্রাধান্য পায়। আপনারা যদি সবাই আসেন, তাহলে আমাদের এই যে প্রচেষ্টা, তাহলে সেটা সার্থক হবে। কাজে হাত জোর করে আপনাদের মাধ্যমে সবাইকে, পুরো পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ জানাচ্ছি, 20 তারিখ প্রিন্সেপ ঘাটে আসুন। অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের মধ্যে বিশিষ্ট চিত্র পরিচালক সঙ্গমিত্রা চৌধুরী এসে উপস্থিত হয়েছেন। আমি শ্রী দেবজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমাদেরকে উৎসাহিত করছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ। তিনি একসময় আজকাল কিছুদিন চাকরি করেছিলেন। তো সেই চাকরির সময় এক বিখ্যাত শিল্পী, আমি নাম করছি না, তখনকার বিখ্যাত শিল্পী, তিনি ওখানে এক কালচারাল এডিটরের সঙ্গে বসেছিলেন এবং কিভাবে নিজের নাম, নিজের প্রচার কাগজে করা যায় সেই নিয়ে আলোচনা করছিলেন। তার উল্টো দিকে চেয়ারেই বসেছিলেন সন্দীপন। তারপর সে যাওয়ার সময় সন্দীপনদার সঙ্গে সেই কাগজের ভদ্রলোক আলাপ করাতে গেলেন শিল্পী।